আলহামদুলিল্লাহ। তা দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হলেন কিভাবে? মার্চ মাসে 1971 সালে আমি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। ওই সময় আমি পুরা পরিবার সহ আজিমপুরের দক্ষিণ দিকে ওয়েস্টার্ন স্কুল ঘেঁষে আমাদের নিজস্ব বাসায় থাকতাম। আমার আব্বা আম্মা এবং 7 ভাই বোন। 25 তারিখ রাত্রে যখন ঘটনা ঘটলো তখন আমরা বাসায় ছিলাম। প্রচণ্ড আওয়াজ পেলাম গোলাগাল বারুদের। পরের 2 দিন বের হতে পারলাম না। 27 তারিখ 10টার দিকে কারফিউ ওঠার পরে আমি আমার যমজ ভাই সৈয়দ মুনিবুর রহমান, উনিও পরে আমার সঙ্গে লিবারেশন ওয়ার জয়েন করেছিল, ইউনিভার্সিটি এরিয়াতে যাই। তখন ইকবাল হল বলতো, তারপরে জগন্নাথ হল এবং একটা ফলোয়ার্স কলোনি ছিল যেখানে ইউনিভার্সিটি জিমনেশিয়ামটা ছিল। ওখানে আমরা প্রায় 30-35 জন মেয়ে এবং বাচ্চাদের লাশ দেখতে পাই। দেওয়াল ভেঙে আর্মি ঢুকে ওই ওই ওইজন উনাদেরকে মেরেছেন। এগুলো দেখে আমরা চলে আসি বিষণ্ণ মনে এবং বুঝতে পারি যে একটা সিরিয়াস ঘটনা পাকিস্তান আর্মি ঘটিয়েছে, যার ফলে হয়তো ইস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান থাকবে না। ওদিন রাত্রে আমরা 3 তলায় আমরা বিবিসি শুনতাম, বাংলার বিবিসি। ওদিন আবার আমরা পেয়ে গেলাম একটা কালুরঘাটের থেকে রেডিও ট্রান্সমিশন, যেখানে একজন মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার করলেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং উনি দুনিয়ার সাপোর্ট ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের আন্ডারে যুদ্ধ হবে এটা ঘোষণা দিলেন। আমরাও তাতে খুব ভীষণভাবে উদ্বেলিত হলাম, এই জন্য যে আমরা বুঝতে পারলাম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা পাকিস্তান আর্মির একটা মেন ইনফ্যান্ট্রি কম্পোনেন্ট, যার মধ্যে 5টা ব্যাটালিয়ন তখন বাংলাদেশে ছিল। যেমন প্রথম বেঙ্গল ছিল যশোরে, দ্বিতীয় বেঙ্গল ছিল জয়দেবপুর ময়মনসিংহে, তৃতীয় বেঙ্গল ছিল সাইদপুর রংপুরে, চতুর্থ বেঙ্গল ছিল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং শেষ ব্যাটালিয়ন 8 বেঙ্গল ছিল চিটাগংয়ে। তখন বুঝতে পারলাম যে 5টা ব্যাটালিয়নই আপনার ক্যান্টনমেন্ট থেকে তাদের মালপত্র গোলাবারুদ নিয়ে বের হয়ে গেছে এবং মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে আমরা জানতে পারলাম যে কিছুদিন পরে বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে যে আগরতলার কাছে সেক্টর 2 একটা ক্যাম্প খুলেছে, যেখানে মেজর খালেদ মুশারফ, সেকেন্ড ইন কমান্ড 4 বেঙ্গল ক্যাম্প কমান্ড্যান্ট এবং সেক্টর 2 কমান্ডার, উনার আন্ডারে ক্যাপ্টেন হায়দার, ক্যাপ্টেন মতিন এবং আরও কতিপয় অফিসার ছিলেন। তো আমরা একটা লিঙ্ক পেলাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেটা আমাদের প্রথম প্ল্যান হয়েছিল 23শে এপ্রিল আমরা ক্রস ওভার করলো, কিন্তু কোনো একটা কারণে ওই ভদ্রলোক ব্যাকআউট করাতে আমাদের মুভমেন্ট দেরি হয়ে গেল এবং ফাইনালি আমরা 22শে মে আমরা 4 জন, আমি, আমার ভাই সৈয়দ মুনিবুর রহমান, দিদার আতওয়ার হোসেন, যাকে আপনারা অলরেডি ইন্টারভিউ করেছেন, এবং শাহরিয়ার হুদা, 4 জনই আমরা ফৌজদারহাটের ক্লাসমেট। বাসার থেকে আমরা 2 জনে বের হলাম, আমি আর আমার ভাই। আমার আলমারি থেকে 10টা প্রাইজ বন্ড চুরি করলাম আর উপরে আমাদের 3 তলার ঘরে একটা মেসেজ রেখে গেলাম যে আমরা পূর্ব দিকে যাচ্ছি, আমাদেরকে আপনারা ফলো করেন না। এই বলে আমরা নিউ মার্কেটে এসে প্রথমে প্রাইজ বন্ডটা ভাঙালাম। আমার হাতে একটা আপনার বাজারের ব্যাগ, তাতে আরেকটা কাপড়, আমার ভাইয়ের কাপড়, আর তখনকার দিনে মোটা আপনার এক চাদর পাওয়া যেত, গুলটেক্সের চাদর বলতো, ওই একটা নিয়ে আমরা রওনা দিলাম। একটা বেবি ট্যাক্সি, তখন আপনার স্কুটার বলতো, স্কুটার পাওয়া গেল। 25 টাকা ভাড়া নিল চান্দিনা পৌঁছানোর জন্য। তো আমরা প্রায় 10টার দিকে রওনা হওয়াতে 12টা, 12:30টার দিকে চান্দিনা পৌঁছায় গেলাম। চান্দিনা পৌঁছে আমরা ওখানে একটা হোটেলে দুপুরের ভাত খেলাম। খাওয়ার পরে আমাদের মাথায় বুদ্ধি হলো যে যেহেতু আমরা প্যান্ট শার্ট পরে আছি, আমরা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের কাপড় বদলানো উচিত। তো ওই বাজারের পাশেই একটা হাটের মতো ছিল, সেদিন হাট ছিল না, লোকজন ছিল না। আমরা এমনি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি গেঞ্জি পরে ফেললাম। এরপরে আমরা আগরতলার দিকে, যেটা আপনার প্রথমে একটা রেল লাইন পড়ে, তারপরে গোমতী নদী, তারপরে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার,
তারপরে আপনার আগরতলা। আমরা ওই দিকে রওনা দিয়ে দিলাম। আমরা 2 মাইল যাওয়ার পরে আমরা পিছন দিকের থেকে দেখলাম গ্রামবাসীরা দৌড়ায় আমাদের পিছন দিকে আসছে এবং বলছে যে পাকিস্তান আর্মি তাদেরকে ধাওয়া করেছে। পরে আমরা বুঝতে পারলাম আমরা যে 4 জন ইয়াং ছেলে ওখানে কাপড় বদলাইছি, এটা হয়তো কোনো রাজাকার, ওখানে চান্দিনাতে আর্মি ক্যাম্প ছিল, তাদের খবর দিয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা আমাদের ধরার চেষ্টা করে এবং ফলো করে এবং অন্যান্য গ্রামবাসীদেরও উত্ত্যক্ত করে। তখন থেকে আমরা দৌড়ানো শুরু করলাম। প্রথমে আমরা খুব কেয়ারফুলি আপনার ঢাকা চিটাগং রেলওয়ে যেটা লাইন সেটা ক্রস করলাম, রাজাপুর ফরিদহাট বলে একটা জায়গা আছে ওর মাঝখান দিয়ে। এরপরে আমরা গুমতি নদী পার হলাম এবং ফাইনালি হাতিবান্ধা নামে একটা শরণার্থী ক্যাম্প সন্ধ্যায় যেয়ে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পরে আমরা ওই রাত কাটালাম এবং পরের দিন আমরা মতিনগরে রিপোর্ট করলাম সেক্টর 2-তে। ওখানে আমাদের ইনিশিয়াল ট্রেনিং দেওয়া হলো 7-8 দিন। তারপরে আমরা ওই ক্যাম্প মুভ করে গেল এক রাত্রে মেলাঘরে, যেটা পরে ফাইনাল লোকেশন ছিল সেক্টর 2 ডিসেম্বর পর্যন্ত। ওখানে মুভ করার পরে আমাদেরকে খবর দেওয়া হলো যে শীঘ্রই বাংলাদেশের প্রথম ব্যাচ অফ অফিসার্সদের জন্য সিলেকশন প্রসেস আরম্ভ হয়েছে। যারা যারা জয়েন করতে রাজি তারা যেন ফর্ম ফিল আপ করে। আমরা অ্যাকর্ডিংলি 4 জনই ফর্ম ফিল আপ করলাম এবং ইন্টারভিউ হলো। মেজর জেনারেল রব বলে এক ভদ্রলোক ছিল, তার ডেজিগনেশন ছিল চিফ অফ আর্মি স্টাফ, COAS। উনি এসে আমাদের ইন্টারভিউ করে সিলেক্ট করলেন এবং মোট সেক্টর 2 থেকে 16 জন আমরা সিলেক্ট হওয়ার পরে আমরা ট্রাকে করে ধর্মনগর হয়ে ট্রেনে করে শিলিগুড়ি হয়ে চালসা বলে একটা স্টেশনে নামলাম, যেটা আপনার ভুটান বর্ডারের কাছে, এবং ওখান থেকে আবার ট্রাকে করে মূর্তি ক্যাম্পে গেলাম। মূর্তি ক্যাম্পটা ছিল ইন্ডিয়ার ইকো সেক্টরের হেডকোয়ার্টার। ওখানে ব্রিগেডিয়ার জোশী ছিল কমান্ড্যান্ট এবং অলরেডি একটা উইং ছিল মুজিব উইং, যেটাতে মুক্তিযোদ্ধাদের 6 সপ্তাহের ট্রেনিং দিয়ে বিভিন্ন সেক্টরে পাঠানো হতো। আমরা যাওয়ার জন্য যেহেতু একটা অফিসার্স ট্রেনিং একাডেমি খোলা হচ্ছে, তখন আরেকটা উইং খোলা হলো যেটার নাম দেওয়া হলো ভাসানী উইং। ওখানে আমরা 15 সপ্তাহ খুব রিগোরাস ট্রেনিং করলাম সকালে এবং রাত্রে, যাতে এটা সুবিধা হলো যে আমাদের ট্রেনিংটা খুব ভালোভাবে রপ্ত হলো এবং আমরা নাইট ফায়ারিংয়ের উপরে অনেক জোর দিতে পেরেছিলাম, যেটা যুদ্ধের সময় ভীষণভাবে প্রয়োজন। ওর পরে 9 অক্টোবর আমাদের পাসিং আউট হলো, যেখানে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম সাহেব, প্রাইম মিনিস্টার তাজউদ্দিন সাহেব এবং CNC মেজর জেনারেল আতাউল গনি ওসমানী এসে আমাদেরকে সালাম গ্রহণ করলেন। এবং পরের দিন আমাদের পোস্টিং হয়ে গেল আমার এবং দিদারের 10 বেঙ্গল। 10 বেঙ্গল ছিল আবার কে ফোর্সের আন্ডারেই। 3টা ব্যাটালিয়ন ছিল কে ফোর্সে, 4 বেঙ্গল, 9 বেঙ্গল এবং 10 বেঙ্গল। 10 বেঙ্গলটাই সবচেয়ে নতুন এবং আমি এবং দিদার 13 তারিখে 10 বেঙ্গলে রিপোর্ট করলাম ভায়া BDF হেডকোয়ার্টার আগরতলা। আমাদেরকে ক্যাপ্টেন জাফর ইমাম, যেটার অ্যাক্টিং CO ছিল, সে রিসিভ করলো এবং পরের দিন থেকে আমাদেরকে ব্যাটলফিল্ড ওরিয়েন্টেশনের জন্য মোহরী নদীর উত্তর দিকে যেখানে ডিফেন্স ছিল সেখানে পাঠানো হলো। এইভাবে আমরা 3-4 দিন কাটানোর পরে ইন্ডিয়ান আর্মির একটা প্ল্যান আসলো যে একটা মেজর ইনফিল্ট্রেশন অপারেশন হবে, যেটাতে 10 বেঙ্গল প্রাথমিকভাবে মেজর অব্লিগেশন করবে। স্যার, বিলোনিয়া যুদ্ধে কিভাবে যুক্ত হলো? যেভাবে বলছিলাম, অক্টোবর মাসের 3য় সপ্তাহের দিকে আমাদেরকে খবর দেওয়া হলো থ্রু কমান্ডিং অফিসার যে ইন্ডিয়ান যে ডিভিশনটা ওখানে লোকেটেড, 23 মাউন্টেন ডিভিশন কমান্ডেড বাই মেজর জেনারেল হীরা, RD হীরা, তাদের প্ল্যান হলো যে একটা মেজর অপারেশনে 10 বেঙ্গলকে ইনভলভ করবে, যেটা অপারেশনটা একটু ব্যতিক্রমধর্মী, যেটাকে ইনফিল্ট্রেশন বলা হয়। নর্মালি আমরা অ্যাট্যাক, ডিফেন্স, উইথড্রল, অ্যাডভান্স টু কন্ট্যাক্ট সম্বন্ধে জানি, কিন্তু ইনফিল্ট্রেশনটা হলো আরেকটা ডিফারেন্ট টাইপের অপারেশন। ইনফিল্ট্রেশন মানে হলো এনিমির ডিফেন্স লাইনের মাঝখান দিয়ে ঢুকে 2 দিকের ফেস করে এনিমিকে
ওইখান থেকে তাদের ডিফেন্সিভ পজিশন থেকে ডিসলজ করা কিংবা উঠায় দেওয়া। সো এই প্ল্যানটা ছিল ইন্ডিয়ান হাই কমান্ডের, কারণ এই এই প্ল্যানের মেন উদ্দেশ্য ছিল, যেটা আমি আপনাকে ম্যাপে কিছুক্ষণ পরে দেখাবো, যে ঢাকার চিটাগং রোড কিংবা ঢাকা চিটাগং রেলওয়ে, যেটা যার মাধ্যমে আপনার প্রায় 99% মালামাল করাচি থেকে এসে ঢাকার দিকে যেত। ঢাকা তখন মেন অর্ডিন্যান্স ডিপো ছিল আর্মির। ওই অর্ডিন্যান্স ডিপোতে পৌঁছানোর পরে আর্মিরা মানে 14 ডিভিশন কিংবা ইস্টার্ন কমান্ড বাংলাদেশের ইস্ট পাকিস্তানের তখন বিভিন্ন এলাকাতে ওই রসদগুলো পাঠাতো যুদ্ধ কন্টিনিউ করার জন্য। তো ইন্ডিয়ার প্ল্যান ছিল যে ওই আপনার লাইন অফ কমিউনিকেশন বলে এটাকে, ঢাকা চিটাগং থেকে ঢাকার রেল লাইন এবং চিটাগং থেকে ঢাকার রোড, দুইটাই আপনার বেলোনিয়া বাঁধ যেখানে শেষ হয় তার কাছে ফেনীর উপর দিয়ে যায়। তো তাদের বৃহত্তর প্ল্যান হলো ওইটাকে তারা আপনার কেটে ফেলে দিতে পারলে বা পাকিস্তান আর্মির আপনার ফাইটিং ক্যাপাবিলিটি অনেক অংশে কমে যাবে। এবং যেহেতু এটা আপনার নভেম্বর মাসে অপারেশন হবে, তখনও ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের মধ্যে ঢুকতে পারবে না। সেজন্যই তারা একটা মুক্তি বাহিনীর ব্যাটালিয়নকে দিয়ে এই কাজটা করার জন্য মনস্থির করলো। এই পরিপ্রেক্ষিতে 81 মাউন্টেন ব্রিগেডের আন্ডারে সেকেন্ড রাজপুত বলে একটা ব্যাটালিয়ন তখন পরশুরামে লোকেটেড ছিল। পরশুরামটা হলো একেবারেই উত্তর দিকে। আপনি যদি এটা দেখেন, এখানে পরশুরাম হলো এখানে একেবারেই নর্থে, বেলোনিয়ার নর্থে। ওইখান থেকে তারা আমাদেরকে মডেল ডিসকাশন করে ম্যাপের উপরে এই অপারেশনটা কিভাবে হবে সেটা বুঝিয়ে দিল। এবার আপনি যদি দেখেন, এই চিটাগং থেকে এই রাস্তাটা ফেনী হয়ে এই ঢাকায় চলে যাচ্ছে। এইটাকেই কাট অফ করার জন্য আমরা এই যে বেলোনিয়া বাল্জ ফেনী এখান দিয়ে ঢুকে এটা কাট অফ করার প্ল্যান হলো। এখানে আরও ভালো বোঝা যাচ্ছে যে এখান দিয়ে এসে এখানে এইখান দিয়ে রাস্তাটা দিয়ে যায় এবং ট্রেন লাইনটা যায়। এটাকে কাট অফ করার জন্য আমাদেরকে ওই ইনফিল্ট্রেশন অপারেশনটা করা হলো। এইভাবেই আমি বেলোনিয়া যুদ্ধের সঙ্গে জড়িত হলাম এবং আমার দায়িত্ব ছিল ব্রাভো কোম্পানি। এবং যেদিন অপারেশন শুরু হলো এটা ছিল 6 নভেম্বর 1971 সালে। আমরা সেদিন সন্ধ্যাবেলায় মুহুরী নদী ক্রস করে রাত 9টার দিকে এনিমি ডিফেন্সের মাঝখান দিয়ে, এনিমি এখানেও ছিল পরশুরামের কাছে এবং এখানেও ছিল চিথলিয়ার কাছে, আমরা মাঝখান দিয়ে ঢুকলাম এদিক থেকে এখানে। এক ব্যাটালিয়ন মানে 4 কোম্পানি, আমাদের সঙ্গে যুক্ত হলো সেকেন্ড বেঙ্গলের আরেকটা কোম্পানি, আর এই দিক থেকে এটা ছিল সেক্টর 1, আমরা সেক্টর 2, এটা সেক্টর 1। সেক্টর 1 থেকে 2 কোম্পানি এসে গুতুমা বলে জায়গায় আমাদের সঙ্গে মিলিত হলো। তার মানে আমরা পুরাটাই কাট অফ করে দিলাম। এইভাবে আমাদের মুখ এদিক দিকেও আছে, এই দিকেও আছে, কারণ এনিমি এখানেও আছে, এনিমি আমাদের সম্মুখেও আছে। তো এটা সাকসেসফুলি আমরা করতে পারলাম আল্লাহর ইচ্ছায়। এবং ওদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার ফলে পাকিস্তান আর্মির অ্যাক্টিভিটি একেবারেই ছিল না। এবং যেহেতু আমি আগে বলেছিলাম যে ইনফিল্ট্রেশনের মেইন উদ্দেশ্যটাই সফল হয় যখন আপনি সারপ্রাইজ দিয়ে ওটা করতে পারেন। যদি সারপ্রাইজ না থাকে তাহলে কিন্তু আমরা যখন মুভ করছিলাম তখনই তারা আমাদের অ্যাটাক করে একেবারে শেষ করে দিতে পারতো। সো সুতরাং বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড বিকজ অফ দ্য ওয়েদার আমরা কমপ্লিট সাকসেসফুলি এই ইনফিল্ট্রেশন করার জন্য যেই প্রক্রিয়া সেটা আরম্ভ করে দিলাম 6 নভেম্বর রাত্রে। 7 তারিখ সকালে 4টার দিকে আমরা একটা আওয়াজ শুনতে পারলাম, আপনার বেলোনিয়া বাল্জ যেটা এখানে দেখাচ্ছে সেটারই আপনার এনলার্জমেন্ট। আমরা যেটা করেছিলাম, আমরা ছিলাম পশ্চিম দিকে আর সেক্টর 1 ছিল পূর্ব দিকে। আমাদের পশ্চিম দিকে 10 বেঙ্গলের 4টা কোম্পানি এর মধ্যে দিয়ে ঢুকে আসে। উপরে ছিল পরশুরামে এনিমি লোকেশন, নিচে ছিল দক্ষিণে ছিল চিথলিয়াতে এনিমি লোকেশন। এটা ছিল আপনার 15 বালুচ রেজিমেন্টের
একটা কোম্পানি লোকেশন, আর পরশুরামে ছিল মেইনলি এফক্যাফ এবং রাজাকারদের একটা প্লাটুন, 2 প্লাটুন লেভেল কন্টিনজেন্ট। তো আমরা ওই 6 তারিখ রাত্রে এখানে আমাদের লোকেশন ছিল, মুহুরী নদী পার হয়ে আমরা পুরা ব্যাটালিয়ন ঢুকে গেলাম এবং ডিফেন্স নিলাম উত্তর দিকেও ফেস করে, দক্ষিণ দিকেও ফেস করে, কারণ আমাদের এনিমি উত্তর দিকেও ছিল, দক্ষিণ দিকেও ছিল। আর আমাদের পূর্ব দিক থেকে সেক্টর 1-এর 2টা কোম্পানি এসে আমাদের গুতুমাতে জয়েন করলো, যার ফলে আমরা এই বাল্জটাকে পরিপূর্ণভাবে কাট অফ করতে পারলাম। এই ছিল আপনার 6 তারিখ রাত্রের আমাদের অ্যাক্টিভিটি এবং অপারেশন। আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন, এটাকে বলে বেলোনিয়া বাল্জ। এটা প্রায় 17 মাইলের মতো লম্বা এবং অ্যাভারেজে আপনার 5 মাইলের মতো ওয়াইড। এটা তখনকার দিনে ফেনী একটা সাব ডিভিশন ছিল নোয়াখালীর, তার আন্ডারে পড়তো, এবং এখানে একটা থানার নাম ছিল পরশুরাম, আর নিচে আর একটা থানা ছিল ফুলগাজী। এই ফেনী থেকে একটা আপনার মাটির রাস্তা, কাঁচা ইটের রাস্তা এবং একটা রেল লাইন এই মুন্সিরহাট, ফুলগাজী, চিথলিয়া হয়ে পরশুরামে যেত, আবার এটা ফেরত আসতো ফেনীতে। এটার মেন কাজ ছিল যুদ্ধের সময় পাকিস্তান আর্মির মালামাল সরবরাহ করা। আমরা এটা থেকে যদি আপনি এখানে তাকান, এটা এনলার্জমেন্ট। আমরা যখন অপারেশনটা করি, আমরা পুরা রেল লাইন এবং রোড, এটা রোড, রেল লাইনটা এখান দিয়ে পাতলা বোঝা যাচ্ছে না, এই থেকে আমরা কাট অফ করে দেই। এটা হলো এনলার্জমেন্ট অফ দ্য বেলোনিয়া বাল্জ, এবং এটাই আপনার ব্যাটলফিল্ডের মেন এরিয়া। আমাদের লোকেশন ছিল পশ্চিম দিকে রাজনগর বলে একটা জায়গায়, যেটা এখানে দেখা যাচ্ছে না, এবং মুহুরী নদী পার হয়ে আমরা এসে ইনফিল্ট্রেট করে প্রায় 4-5 মাইলের মতো ঢুকে পড়ি। আর পূর্ব দিক থেকে সেক্টর 1-এর 2টা কোম্পানি, ক্যাপ্টেন মাহফুজ এবং লেফটেন্যান্ট মনসুরের আন্ডারে এসে আমাদের সঙ্গে গুতুমাতে হাত মিলায়। তার ফলে আমরা এই বাল্জটাকে পুরাপুরিভাবে কাট অফ করতে পারি। এই যে রোড এবং রেল লাইনের উপরে আমরা ডিফেন্স নিয়ে নেই, যার ফলে যে কোনো মুভমেন্ট পাকিস্তানি আর্মি করতে হলে আমাদের উপর দিয়ে যেতে হওয়া। এই পরিস্থিতিতে আমরা 6 তারিখ রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলি। আমি আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এত বড় একটা ইম্পর্ট্যান্ট অপারেশন, যেটা লিবারেশন ওয়ারের ওয়ান অফ দ্য মেজর ব্যাটলস অফ হিস্ট্রি অফ লিবারেশন ওয়ার, আমি ব্রাভো কোম্পানিকে নেতৃত্ব দিতে পেরেছিলাম। এবং ব্রাভো কোম্পানি প্রথম কোম্পানি যেটা 6 তারিখ রাত্রে নভেম্বরের ইনফিল্ট্রেশন অপারেশন স্টার্ট করে। আমরা মুহুরী নদী পার হয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে রেল লাইন এবং রোডের উপর দিয়ে চিথলিয়া স্টেশন থেকে প্রায় 900 গজ উত্তর দিকে ডিফেন্স নেই, এবং আমাদের মুখ চিথলিয়ার দিকেও ছিল, পরশুরামের দিকেও ছিল। আমাদের কোম্পানি, আমার ব্রাভো কোম্পানিতে প্রায় 12 জন আর্মি এক্স সোলজার ছিল পাকিস্তান আর্মির, প্রায় 25 জন ইপিআরের সোলজার ছিল, 9-10 জনের মতো পুলিশ, এবং অধিকাংশই ওখানকার লোকাল ছাত্র এবং কৃষক। প্রায় 65-70% ছিল আপনার লোকাল ছাত্র এবং কৃষক। এই নিয়ে আমার ব্রাভো কোম্পানি কম্পোজিশন হয়েছিল, এবং আমরা ইফেক্টিভলি 6 তারিখ রাত্রে ইনফিল্ট্রেশন করে আমাদের পজিশন সিকিওর করে ফেলি যুদ্ধর জন্য। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে এই লিবারেশন ওয়ারের একটা মেজর ব্যাটল, যেটা ছিল ব্যাটল অফ বেলোনিয়া, তাতে অংশগ্রহণ করতে পেরে, এবং আরও বেশি গর্বিত যে আমার কোম্পানি ব্রাভো কোম্পানি ছিল লিড কোম্পানি, যেটা প্রথমে আমাদের ডিফেন্স থেকে উঠে মুহুরী নদী পার হয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে যে একেবারে শত্রুর মাঝখান দিয়ে রাস্তা এবং রেল লাইনের উপরে আমরা 2 দিকে মুখ দিয়ে ডিফেন্সিভ পজিশনে অবস্থিত হই। এটা আমরা কমপ্লিট করি প্রায়
মিডনাইট অফ 6 নভেম্বর। 7 তারিখ 4:30টার দিকে আমরা একটা আওয়াজ শুনতে পাই, একটা মোটরের আওয়াজ। তখন আমরা বুঝতে পারি যে ফেনী থেকে চিথলিয়া হয়ে একটা মোটর ট্রলি সাপ্লাই দেওয়ার জন্য চিথলিয়া থেকে আমাদের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের ডিফেন্স তখন একেবারেই অ্যালার্ট হয়ে যায় এবং ট্রলিটা আমাদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ইয়ার আহমেদ, যে আবার ডান দিকে রেল লাইনের পারে ছিল, সে গুলি ওপেন করে। বাকি আমরাও আমাদের যার যার ওয়েপন ছিল সেটা নিয়ে ফায়ারিং করি। তাতে ট্রলিটা বন্ধ হয়ে যায়, ট্রলিটা থেমে যায়, কিন্তু মোটরটা চলতে থাকে। মোটরের আওয়াজ অনেকক্ষণ পাই আমরা। ওখানে আমরা পাকিস্তানি আর্মির 3 জন সোলজার আপনার নিহত হয় এবং আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইয়ার আহমেদ সে ওখানে এত কাছে ছিল ট্রলিটার যে ট্রলি থেকে একজন অফিসার তাক করে গুলি করে তার মাথা ভেদ করে দিলে সে সঙ্গে সঙ্গে সেখানে নিহত হয়। পরে আমরা তাকে পিছনে দাফন করি এবং তাকে পরে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 7 তারিখ এই ঘটনা, ট্রলির ঘটনার পরে সকাল 7টা 7:30টার দিকে আমাদের সম্মুখে যে বেলুচ রেজিমেন্টের একটা প্লাটুন ছিল চিথলিয়া স্টেশনের দুই পার্শ্বে রাস্তা এবং রেল লাইনের উপরে, তারা আমাদের দিকে অ্যাটাক করার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। তখন আমরা তাদের খাকি কাপড় এবং খাকি টুপি দেখে বুঝতে পারি যে তারা বেলুচ রেজিমেন্টের ট্রুপস। আমরা তখন আমাদের যত ওয়েপন ছিল সেগুলো দিয়ে তাদের প্রতিহত করতে চেষ্টা করি, কিন্তু তারা কন্টিনিউয়াসলি তাদের অগ্রসর হওয়ার চেষ্টা করে। কিন্তু ফাইনালি আমরা তাদেরকে টোটালি প্রতিহত করি এবং ওই দিন বিকাল 3:30 4টার দিকে ঢাকা থেকে 2টা F-86 সেবার জেট এসে আমাদের উপরে স্ট্রেফিং করে এবং লাকিলি আমাদের কোনো তখন হতাহত হয় নাই। তারা প্রায় 20 মিনিটের মতো তাদের অপারেশন করে ফেরত চলে যায়। এর পরের দিন এই রাত্রে 7 তারিখ রাত্রে প্রচণ্ডভাবে আর্টিলারি শেলিং করে ইন্ডিয়ান আর্মি। 72টা গান, যেটা ছিল ডিভ আর্টিলারি, 23 ডিভ আর্টিলারির 72টা 105 মিলিমিটার প্যাক হাও 20 মিনিট ধরে এনিমি লোকেশন চিথলিয়া এবং এনিমি লোকেশন পরশুরামের উপরে বম্বার্ডমেন্ট করে, যার ফলে পাকিস্তান আর্মির ডিফেন্স একেবারেই ছেঁড়াবেড়া হয়ে যায় এবং তারা পরের দিন সকালে 8 তারিখ সকালে আমরা দেখতে পারি যে পরশুরাম থেকে তারা ধান ক্ষেতের মধ্যে দিয়ে এসে আমাদের কাছে সারেন্ডার করছে। ওই দিন আমরা 72 জন পাকিস্তান আর্মি, এফক্যাফ, রাজাকার এটসেট্রা ক্যাপচার করি এবং ইন্ডিয়ান আর্মির কাছে হ্যান্ড ওভার করি। ওদিন বিকালে আবার আপনার স্ট্রেফিং হয়, পাকিস্তান আর্মির 2টা F-86 বিমান এসে আমাদেরকে আবার স্ট্রেফিং করে। এই ছিল মেন ব্যাটল অফ বেলোনিয়া। স্যার, ওই সময়কার যুদ্ধের একটি স্মরণীয় মুহূর্ত যদি বলতেন। 8 তারিখ সকালে আমরা দেখলাম যখন পাকিস্তান আর্মিদের আমরা সারেন্ডার করে ধরলাম 72 জনের মতো, আমরা যখন এটা শেষ করলাম তখন আমি পিছনের দিকে পরশুরামের দিকে রেল লাইনের উপরে যখন হাঁটছিলাম তখন দেখলাম যে পাকিস্তান আর্মি একটা চাইনিজ হেভি মেশিন গান ফেলে চলে গেছে। কেন ফেলে দিল সেটা আমি পরে চেক করে বুঝলাম যে মেশিন গানটা গুলি আপনার লকড হয়ে গেছিল, যার ফলে ওরা আর চালাতে পারে নাই। আমি যেহেতু ওই মেশিন গান সম্বন্ধে জানতাম এবং মেলাঘরে আমার ট্রেনিং ছিল ওটা চালানোর জন্য, আমি ওটাকে নিয়ে আসলাম আমার কোম্পানিতে এবং পিছন থেকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে একজন আর্মারার যারা আপনার বন্দুক ঠিক করে তাকে এনে ওটাকে ঠিক করালাম এবং যেহেতু অনেকগুলো গুলি ছিল সেহেতু আমি ওটাকে ব্যবহার করার জন্য প্রস্তুতি নিলাম। ওই দিন বিকালে যখন 2টা আবার সেবার জেট এসে স্ট্রেফিং করলো, আমি তখন ওই মেশিন গানটাকে এক রোল মানে ট্রাইপড দিয়ে উপর করে আকাশের দিকে দিয়ে আমি নিজে ম্যান করে গুলি করলাম কন্টিনিউয়াসলি ফর 10-15 মিনিটস। এরপরে ওরা প্লেনগুলো যখন চলে গেল পরে আমরা খবর পেয়েছিলাম লাকসামে একটা প্লেন ক্র্যাশ করেছে
যান্ত্রিক গোলযোগের জন্য। হয়তো আমাদের গুলিতেই সেটা সম্ভব হয়েছিল। এটা আমার জন্য একটা স্মরণীয় ঘটনা। আচ্ছা, ওই সময় স্যার আপনার বয়স কেমন ছিল এবং আপনার পরিবারের সদস্যর কথা এবং আপনার যুদ্ধে যোগদানের, এটা তো অলরেডি বলেছেন, কিন্তু আপনার পারিবারিক অবস্থান এবং যেটা আমি আগে বলেছিলাম, 1971 সালে আমরা আমাদের নিজের বাড়ি লালবাগে আজিমপুরের দক্ষিণ দিকে 3তলা বাড়িতে থাকতাম। আমার আব্বা ছিল একজন ডাক্তার, আম্মা গৃহিণী, এবং আমরা 7 ভাই বোন। আমি আর আমার আরেক ভাই, যার নাম আগে বলেছি, সৈয়দ মুনিবুর রহমান, আমরাই ছিলাম ইয়াংগেস্ট, আর বাকি আমাদের বড়। আমার বোন ছিল ডাক্তার, আর আমার বয়স ছিল তখন 19 বছর। যখন ক্রস করি তখন বয়স ছিল 19 বছর। আগে করতো যখন ইয়াং ছিলাম, এখন বয়স খুব একটা এফেক্ট করে না, কারণ দুনিয়ার আপনার ব্যাপারটাই এরকম, কেউই টোটালি স্যাটিসফাইড হবে না। সবসময় আপনার একটা স্বল্পতা থাকবে, আবার অনেকের মধ্যে অনেক বেশি থাকবে। তো এটা নিয়েই তো জীবন। তো যেটা হয়েছে বাংলাদেশ হওয়াতে নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে, সেটা তো আর কেউ ডিনাই করতে পারবে না। তার মধ্যে গভর্নমেন্টের কতখানি ক্রেডিট আর পাবলিকের কতখানি ক্রেডিট সেটা ডিবেটেবল, কিন্তু ডেফিনেটলি আপনার বাংলাদেশ বহু উপরে চলে এসছে, এবং হয়তো পাকিস্তানের সঙ্গে থাকলে এত ডেভেলপমেন্ট আমাদের হতো না। তো সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড উইথ হোয়াট ইজ হ্যাপেনিং। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা মারা যাওয়ার পরে এটা আরও উন্নত হবে। ভবিষ্যতে দেখতে চাই যে আমাদের যে মেইন ডিফারেন্স আছে গরিব এবং বড়লোকদের মধ্যে, সেটার আপনার মিনিমাইজেশন দরকার। এখন প্রচণ্ড আপনার 3-4% লোক আছে যাদের আপনার হাজার হাজার কোটি টাকা, আর 95% লোক আছে যাদের আপনার দিন খাওয়ার পয়সা, 2 বেলা খাওয়ার পয়সা নাই। তো সেটা একটা দেশের জন্য ভালো জিনিস না আমি মনে করি। তো এই অসমতাটা যদি দূর হয়, যদি সবাই মিলেমিশে একসঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে আসতে পারে এবং শান্তি ফিরে আসে, সেটাই হবে আমাদের জন্য ভবিষ্যতের একটা ড্রিম। আমি এটাই বলতে চাই যে আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমাদের সামনে একটা অপরচুনিটি এসেছিল, এবং সবাই কিন্তু সেই অপরচুনিটিটা গ্র্যাব করে নাই। যাদেরই আপনার সম্ভব হয়েছে তারাই করেছে। তো তোমাদের প্রজন্মের জন্য আমি এটা বলতে চাচ্ছি, যদি ভবিষ্যতে তোমাদের কোনো এরকম সিচুয়েশন হয় যেখানে তোমাদের প্রাণ বাজি রেখে দেশকে বাঁচাতে হবে, তাহলে তোমরা সেটা করা উচিত। স্যার, যুদ্ধে ওই সময়ে আপনার সামনেই তো সম্ভবত ওই যে ট্রলিতে যিনি ছিলেন মারা গেলেন। ইয়ারাম, ওই ওই মানে সিচুয়েশনটা কেমন ছিল, মানে আপনি তখন কেমন ফিল করলেন যে আপনার একটা সহযোদ্ধা যখন গুলিতে শহীদ হলেন, ওই মুহূর্তটা যদি একটু বলতেন। খুবই কষ্ট পেয়েছি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার এটা হচ্ছে আপনার 7ই নভেম্বর। 7ই নভেম্বরে কিন্তু আমার 1 মাসেরও কম আপনার ব্যাটল এক্সপিরিয়েন্স, কারণ আমি 13 তারিখে 10 বেঙ্গলে জয়েন করছি। সুতরাং আমার জন্য এটা একটা ভীষণভাবে রিয়াকশান হয়েছিল আমার মনে, কারণ এরকম ক্লোজ কেউ মারা যাবে, তার ডেড বডি এসে আমাদের কোম্পানি হেডকোয়ার্টারে থাকবে, সেটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার ছিল, এবং আই ওয়াজ ভেরি ইমোশনাল এই ব্যাপারে। বাট যেহেতু সে একটা আপনার খুব ব্রেভ অ্যাকশন করে মারা গেছে, পরে আমরা রিকনসাইল করলাম যে না, সে নিশ্চয়ই শহীদের মর্যাদা পাবে। স্যার, আমাদের প্রশ্ন শেষ। এখন আপনার যদি কিছু বলার থাকে বা বলতে চান, এটা ইটস আপ টু ইউ, আপনি বলতে পারেন। বলার আর খুব বেশি কিছু নাই। আমি মনে করি যে আমরা যারা যুদ্ধতে অংশ নিয়েছি, এটা আমাদের সৌভাগ্য। এটা নিয়ে আমাদের খুব একটা বড়াই করার কিছু নাই, এবং অফিসারদের থেকে যারা আপনার সামনে যুদ্ধ করেছে তাদের ক্রেডিট অনেক বেশি, এবং তাদের মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। সুতরাং আমরা অফিসাররাই ক্রেডিট নিতে চলবে না, আমাদেরকে ইকুয়ালি
যত লোক আমাদের আন্ডারে কাজ করেছে মারা গেছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করা উচিত এবং তাদেরকেও ডিউ ক্রেডিট দেওয়া উচিত। এই বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা মূর্তিতে 15 সপ্তাহের রিগোরাস ট্রেনিংয়ের পরে 9ই অক্টোবর কমিশন প্রাপ্ত হই এবং 9ই অক্টোবর আমাদেরকে মূর্তিতে কমিশন প্রদানের জন্য অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম সাহেব, প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ এবং আমাদের সিএনসি মেজর জেনারেল এমএজি ওসমানী উপস্থিত ছিলেন এবং আমাদেরকে ওনারা সনদ প্রদান করেন, যেটাকে বলে পার্চমেন্ট কমিশন। এটা পাওয়ার পরে আমরা 10 তারিখে আমাদের পোস্টিং হয় 10 বেঙ্গলে, আমার এবং দিদার আতওয়ার হোসেনের। তো 10 বেঙ্গল ছিল কে ফোর্সের আন্ডারে, যেটা সেক্টর 2কে তখন কে ফোর্সে উন্নীত করা হয়েছে। কে ফোর্সের আন্ডারে 3টা ব্যাটালিয়ন ছিল। 4 বেঙ্গল ছিল পুরানো ব্যাটালিয়ন, যেটা খালেদ মুশাররফ সাহেব নিজেই কুমিল্লা থেকে বের করে নিয়ে গেছিলেন। তারপরে হয়েছিল 9 বেঙ্গল, যেটা ছিল মনতলায়, আর 10 বেঙ্গল যেটা ছিল শেষ ব্যাটালিয়ন, যেটা আপনার অক্টোবরের 10 তারিখে বোধহয় রেস করা হয়, যেটা ক্যাপ্টেন জাফর ইমাম ছিল রেজিং সিও, উনি ওটা রেস করে। তো আমরা মূর্তি থেকে ট্রেনে করে আবার ফেরত আসলাম ধর্মনগর হয়ে বিডিএফ হেডকোয়ার্টার আগরতলাতে। ওখানে এক রাত থাকার পরে পরের দিন আমরা 13 তারিখে 10 বেঙ্গলে যেয়ে রিপোর্ট করি ক্যাপ্টেন জাফর ইমামের কাছে। উনি আমাদেরকে রিসিভ করেন এবং আমাদেরকে কর্মবন্টন করেন। আমাকে ব্রাভো কোম্পানির অফিসার কমান্ডিং বানান এবং দিদারকে চার্লি কোম্পানির অফিসার কমান্ডিং বানান এবং আমাদেরকে ডিফেন্সে যাওয়ার জন্য উনি প্রস্তুত করেন এবং আমাদের ব্যাটল ফিল্ড ওরিয়েন্টেশন যেটাকে বলে সেটা শুরু হয়। ব্রাভো কোম্পানিতে আমার আন্ডারে ছিল 165 জন, তার মধ্যে 12 জন ছিল এক্স পাকিস্তান আর্মি বিভিন্ন রেজিমেন্টের এবং প্রায় 25 জন এক্স ইপিআর, তখন ইপিআর বলা হতো, ইস্ট পাকিস্তান রাইফেলস, এখন যেটা বিডিআর বা বিজিবি বলা হয়। আর ছিল 9-10 জনের মতো পুলিশের লোক, কিছু আনসার, কিছু মুজাহিদ, তবে ম্যাক্সিমাম ওখানকার ওই এরিয়ার মুন্সিরহাট, ফুলগাজী, পরশুরাম এরিয়ার ছাত্র এবং কৃষক জনতা, ওরাই মেন ফোর্স ছিল। ধরেন 70%ই ছিল আপনার আনট্রেন্ড ফ্রিডম ফাইটার্স, যারা অল্প ট্রেনিং নিয়েই আপনার যুদ্ধতে নেমে গেছিল এবং দে ওয়ার ভেরি মোটিভেটেড এবং ভেরি অনেস্ট অ্যান্ড গুড ফাইটার্স। আপনাদের মধ্যে থেকে কতজন শহীদ হয়েছিলেন এটা কি বলতে পারেন? আমাদের ব্যাটালিয়নে বোধহয় ওই ব্যাটল অফ বেলোনিয়াতে 13 জনের মতো শহীদ হয়েছিল, যেটা আমার কাছে খবর আছে। এর মধ্যে কতজন সামরিক ছিলেন এবং বেসামরিক ছিলেন? ইয়ার আহমেদ সামরিক ছিলেন আর বাকি 10 জনই বোধহয় বেসামরিক ছিলেন। ওনাদের ট্রেনিং কি স্যার আপনারা দিয়েছিলেন? এই যে সাধারণ না, এরা হয়তো মেলাঘর কিংবা উম্পিনগর কিংবা সেক্টর 1-এ বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওই সেক্টরে জয়েন করতো, সাবসেক্টরে জয়েন করতো। 10 বেঙ্গল হওয়ার আগে ওটাকে ফেনী সাবসেক্টর বলা হতো। তো ওখানে ওরা ওইভাবে ট্রেনিং করে জয়েন করতো। আবার কিছু আছে একেবারেই ট্রেনিং না করে আপনার এপ্রিল মাস থেকে যুদ্ধ করেই ওখানে আপনার ট্রেনিং প্রাপ্ত হয়ে যায় এবং ভালো যোদ্ধায় পরিণত হয় বিকজ অফ দি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ ফাইটিং পাকিস্তান আর্মি। আমাদের ব্যাটলফিল্ডের এনিমির কি অ্যাক্টিভিটি, এটার ম্যাক্সিমাম খবর আমাদেরকে গ্রামবাসীরাই দিত। কোন দিক থেকে তারা কি করছে, কোথায় প্ল্যান কি করছে, কারণ তারা অবাধে ঘোরাফেরা করতে পারতো। তাদেরকে ধান খেতে যেতে দেওয়া হতো, কারণ পাকিস্তান আর্মি ওই চালটা আপনার কেটে তারা নিজেরাই উঠায় নিয়ে যেত সিভিল সাপ্লাইজ ব্যবহারের জন্য। সুতরাং তারা গ্রামের চাষিদের চাষ করতে দিত। কিন্তু এরা 95%ই ছিল প্রো লিবারেশন ওয়ার, হয়তো 5%-এর মতো কিছু লোক আপনার রাজাকারে জয়েন করে। সুতরাং আমাদের জন্য, এবং এটা প্রত্যেক সেক্টরেই আপনার, খালি আমাদের সেক্টরে না, অল 10 সেক্টরে
এই সিভিলিয়ান সাপোর্ট যেটা আমরা পেতাম টু গ্যাদার ইন্টেলিজেন্স যেটাকে বলে, টু নো হোয়াট ইজ দ্য এনিমি ডুইং, এটা একেবারেই আপনার আমি বলবো অবিশ্বাস্য একটা জিনিস। এবং এটা ছাড়া আমরা বোধহয় 10% সাকসেসফুল হতে পারতাম না যদি তাদের এই মনোভাব এবং এই অ্যাটিটিউড না থাকতো। প্লাস তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করতো, খাবার দেওয়ার ব্যাপারে, গোলা বারুদ ক্যারি করার ব্যাপারে, যখন যেটাই বলা হতো তারা বিনা পয়সায় এই কাজগুলো করতো। এটা 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 প্রমাণ করে যে 71 ওয়ার খালি ওই 65,000 মুক্তিযোদ্ধাই করে নাই, 7 কোটি বাঙালিরাই করেছে। সুতরাং এটা ওয়াজ আ ন্যাশনাল ওয়ার এবং ইট ওয়াজ আ ন্যাশনাল সিভিল ওয়ার, যাতে পুরা দেশ পাকিস্তানের এগেনস্টে কেউ হাতে বন্দুক নিয়ে, কেউ কাঁধে মালপত্র নিয়ে সাহায্য করেছে। বেলোনিয়ার যুদ্ধটা কেন ইম্পর্টেন্ট এত? আমি মনে করি যে বেলোনিয়া যুদ্ধ লিবারেশন ওয়ানের জন্য একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ, এই কারণে যে যেখানে পুরো একটা ব্যাটালিয়ান 4 কোম্পানি সহ, সঙ্গে সেকেন্ড বেঙ্গলের আরেকটা কোম্পানি এবং সেক্টর 1 থেকে আরও 2টা কোম্পানি, তার মানে মোট 7টা কোম্পানি, তাতে আমাদের অ্যাভারেজে 100-125 or 150 যদি লোক হয় তাহলে 1000 সোলজারের উপরে অফিসার এবং সোলজার এর মধ্যে ইনভলভ ছিল। সেই পরিপ্রেক্ষিতে এইটা একটা এত বড় অপারেশন লিবারেশন ওয়ারে আমার মতো আর জানা মতে আর হয় নাই। এটা ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ ছিল এই অপারেশনের মাধ্যমে একটা বিরাট স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ মিত্রবাহিনী আমরা এবং ইন্ডিয়ান আর্মি গেইন করি, যার মাধ্যমে আমরা লাইন অফ কমিউনিকেশন বিটুইন চিটাগং বাই রোড এবং বাই রেল একেবারেই আমরা কেটে ফেলতে পারি, যার ফলে পাকিস্তান আর্মির ফাইটিং ক্যাপাসিটি ভীষণভাবে কমে যায়। কারণ যেটা আগে বলেছিলাম, প্রায় 97% রসদ করাচি থেকে চিটাগংয়ের মাধ্যমে এসে ঢাকার সিএডিতে জমা হতো, তারপরে বিভিন্ন ক্যান্টনমেন্টে সেটা পাঠানো হতো। সেটা 6ই ডিসেম্বরের পর থেকে একেবারেই আপনার নষ্ট হয়ে যায় এবং পাকিস্তান আর্মি তারপরে আর কোনো রসদ সরবরাহ করতে পারে নাই। এই জন্যই আমি মনে করি এই 2টা কারণে, বিকজ অফ দ্য সাইজ অ্যান্ড অফ দি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ব্যাটল অফ বেলোনিয়া ইজ সো ইম্পর্টেন্ট টু দ্য লিবারেশন ওয়ার।